প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি পূর্ণা। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। ক্রিসমাসের ছুটি কাটিয়ে নতুন বছরের শুরুতেই ফের কাজে ফিরছে মোহনবাগান। আইএসএল নিয়ে অনিশ্চয়তা থাকলেও প্রস্তুতিতে কোনো রকম ঢিলেমি দিতে নারাজ সবুজ মেরুন শিবির। শনিবার থেকে শুরু হচ্ছে দলের অনুশীলন। ছুটির সময়ও কলকাতাতেই ছিলেন কোচ সের্জিও লোবেরা ও ডিফেন্ডার টম অলড্রেড। বাকি বিদেশি ফুটবলাররা ছুটি কাটিয়ে শহরে ফিরেছেন। তবে রবসান রবিনহো প্রথম দিনে প্র্যাকটিসে থাকবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা। অনিশ্চিত পরিস্থিতির মাঝেও ছন্দ ধরে রাখাই এখন মোহনবাগানের লক্ষ্য। শুধু কেভিন সিবিলেই ছেড়ে দিচ্ছেন এমনটা নয়, এই তালিকায় আরও অনেক বিদেশি রয়েছেন ইস্টবেঙ্গলের। আইএসএল নিয়ে টালবাহানা চলছেই, আর এক সপ্তাহ দেখার পরই অর্থাৎ লিগ যদি না হয় এই মরশুমে, সেক্ষেত্রে সমস্ত বিদেশিদেরই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল। মিগুয়েল, রশিদ থেকে ক্রেসপোদের ইচ্ছা না থাকলেও ছেড়ে দিতে বাধ্যই হবে তারা, কারণ একটাই, অর্থ। আইএসএল হওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না, আর সেই কারণেই অনির্দিষ্টকালের জন্য ইস্টবেঙ্গল প্রস্তুতিও বন্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে মাঠে বল না গড়ালেও অর্থ ব্যয় হয়েই যাচ্ছে। সেই কারণেই এই মরশুমে আইএসএল না হলে সকল বিদেশিকেই ছেড়ে দেবে লাল হলুদ ব্রিগেড, আর পরবর্তী মরশুমে যদি লিগ হয় তখন আবার নতুন করে হয়তো বিদেশি চয়ন করবে ইস্টবেঙ্গল। চিঠি চালাচালি চলছেই। বৃহস্পতিবার ফের শর্ত দিয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছিল ক্লাব জোট। এবার একটা দুটো নয়, 5-5টা শর্ত দিয়েছিল ক্লাব জোট। সেই শর্তের চিঠি পেয়ে ফেডারেশন আবার পাঠিয়ে দিয়েছে তাদের তৈরি করা 3 সদস্যের কমিটির কাছে। 3 সদস্যের কমিটি আবার নিজেদের মতামত দিয়ে সেই চিঠি পাঠিয়ে দিয়েছে ফেডারেশনকে। ফেডারেশন এবার কি করবে? নমনীয় মনোভাব দেখাবে না কড়া হাতে ট্যাকেল করবে? সেই উত্তরের অপেক্ষায় ক্লাব জোট। তবে অনেকেই মনে করছে নমনীয় মনোভাব দেখালে ক্লাব জোটের কথা মতোই চলুক, আর তা না হলে কড়া মনোভাব দেখাক। এই চিঠি চালাচালির মতো ন্যাকামি খেলায় মেতে না উঠে কিছু একটা করুক ফেডারেশন। 3টে মিটিং পর্যন্ত ফেডারেশনের সঙ্গে ক্লাব জোটের সব কিছুই সুন্দরভাবে এগোচ্ছিল। মনে হচ্ছিল আইএসএলের জট খুলতে চলেছে। কিন্তু কি এমন হলো 4র্থ মিটিংয়ের আগে ক্লাব জোটের সঙ্গে ফেডারেশনের তাল কাটলো? ক্লাব জোট তো জানেই ফেডারেশনের টাকা নেই, কোষাগার মাইনাসে। সেই মতোই তো শর্ট টার্ম, লং টার্ম, এমনকি শেয়ার বন্টনও উভয়ের মধ্যে আলোচনা হলো। তাহলে আবার কেন ক্লাব জোটের 5 শর্ত? তাহলে কি এক একটা সভা হচ্ছে আর ক্লাব জোটের ভাবনা বদলাচ্ছে? না, সেই মুহূর্তে তারা ভাবতে পারছে না বলে পর মুহূর্তে ভেবে উত্তর দিচ্ছে। কোনটা? এতে তো সময়ই গড়িয়ে যাচ্ছে। কেউ কেউ মনে করছে ক্লাব জোটের খেলার ইচ্ছে আছে তো, না অন্য খেলায় তারা মেতে উঠতে চাইছে। ফেডারেশনের এক কর্তার কথায় ফেডারেশন অপারগ, অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল। ক্লাব জোট সবই জানে। এই মুহূর্তে ফেডারেশনের মান্যতা দেওয়া ছাড়া কোনো কিছুই খুব একটা করার ক্ষমতা নেই। এখন যদি ক্লাব জোট মনে করে ফেডারেশনের মান্যতা তাদের দরকার নেই, তাহলে তারা প্রাইভেট লিগ করে খেলুক না। এই মুহূর্তে ফেডারেশন ব্রডকাস্টার ও রেফারির বিষয়টা দেখে নিতে পারে, কমার্শিয়াল পার্টনারের জন্যও টেন্ডার ডাকতে পারে। এর বেশি কিছু নয়। এতে ক্লাব জোট খেললে খেলবে, না হলে যারা খেলবে না তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিক। এছাড়া আর অপশন কই? এমনিতেই তো সংকটে ফুটবলার ও তাদের সঙ্গে জড়িত মানুষেরা। ক্লাব জোট মিলে আইএসএল খেলা নিয়ে সিদ্ধান্ত নিলেও ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য বলছেন ক্লাব জোট বলে কিছুই নেই। তার মতে ফেডারেশনের কোমরের জোর না থাকায় ক্লাবেদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। নবাব আরও মনে করেন 10 বছর আগে সবকিছু বেচে দেওয়ার ফল পাচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আমার ধারণা ক্লাবের কোনো জোটই নেই, কারণ 2-3 জন আগেই বন্ধ করে পালানোর ধান্দা করছিল। এতদিন রিলায়েন্স ছিল বলে ভয় করতে পারেনি। আর যারা আছে তারা যে সবাই একজোট তা না, যে যার নিজের স্বার্থ দেখে এগোচ্ছে, নামেই ক্লাব জোট। 2 নম্বর কথা, খেলার ইচ্ছা আছে কিনা। মূল সমস্যা এখানে যে ফেডারেশনের কোমরের জোর বলতে কিচ্ছু নেই। বেসিক্যালি ফেডারেশন ফাইন্যান্সিয়ালি উইকেস্ট পজিশনে আছে এবং চোখ বন্ধ করে আজ থেকে 10 বছর আগে সবকিছু বেচে দেওয়ার ফল পাচ্ছে। এরমভাবেই আমাদের দেশে প্রত্যেকটা জিনিসের বেসরকারিকরণ হয়েছে। আমাদের বিমানমন্ত্রী ছিলেন একজন, ভারতবর্ষের সবচেয়ে প্রফিটেবল ফ্লাইট ছিল দিল্লি টোকিও ফ্লাইট ইন্ডিয়ান এয়ারলাইন্সের, যেটা অজ্ঞাত কারণে জাপান এয়ারলাইন্সকে বেচে দেওয়া হয়। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে সিস্টেম। তুমি যদি একটা সরকারি সিস্টেমকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দিয়ে সেটাকে বেসরকারি হাতে তুলে দিলে, এবার বেসরকারি হাত যখন উঠে গেল, এবার সরকারি যে সংস্থাটা আছে সে না জলে না ডাঙায়, এরকম একটা অবস্থায় আছে। তো আগে এখন যে অবস্থা, এআইএফকে প্রথমে কোনো ফাইন্যান্সিয়াল পার্টনার খুঁজে বের করতে হবে, পেতে হবে।
তারপরেই আমার ধারণা। আর এআইএফএফ যে প্রস্তাব দিয়েছে সেখানেও 1 কোটি টাকা করে এন্ট্রি ফি দিলে 12 কোটি টাকা হয়। সেই 12 কোটি টাকা এআইএফএফ এর সম্বল কাজ করার জন্য। তারপরে বেসিক্যালি যদি আজকে 6 কোটি টাকা হোক, 7 কোটি টাকা হোক, 40 কোটি টাকা হোক, পুরো টাকাটাই ক্লাবকে ইনভেস্ট করতে হবে। ক্লাব ইনভেস্ট করবে, লিগ চলবে। সুতরাং ক্লাব সেই সুযোগ সুবিধা নেবেই। ক্লাব নিজের স্বার্থ তো সবসময় দেখবে, কারণ এআইএফএফ সাধারণত সবকিছু জোর করে ঘাড়ের ওপর চাপিয়ে দেয়। জোর করে খেলাধুলোর ব্যাপারে যা হয়, যা অন্যায় করে সেগুলোও লোকের উপর ঘাড়ে চাপিয়ে দেয়। আমাকেও জোর করে বাদ দিয়ে দিয়েছিল বিনা কারণ। তো ওদের এগেনস্টে তো কেউ কিছু বলতে পারবে না। ইদানিং রঞ্জিত বাজাজ বলছে আগেও কেউ কখনো কিছু বলতে পারেনি। তো যা করেছে তার ফল ভোগ করছে, আর কিছুই না। ক্লাব জোটের সঙ্গে নেই জামশেদপুর এফসি। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যেভাবেই হোক না কেন খেলতে তারা রাজি। নবাব বলছেন টাটা গোষ্ঠী ফুটবলটাকে ভালোবাসে, এটাকে বিজনেস ভাবে না। জামশেদপুর খেলতে আগ্রহী, তাই যে কোনো শর্তেই মাঠে নামতে চায় তারা। আর হচ্ছে জামশেদপুর একটা স্টেবল সংস্থা। জামশেদপুরের যে ক্লাবটা তার পেছনে টাটার নাম আছে, তার মালিকানা ঘুরিয়ে ফিরিয়ে টাটার। তো টাটা তো এইসব জিনিস নিয়ে খুব একটা কেয়ার করে না। কে থাকলো কে আসলো, বেসিক্যালি ফুটবল ইজ দেয়ার সিএসআর প্রজেক্ট। যে ফুটবল তারা মানুষের কল্যাণে খেলে। ফুটবল খেলে যারা মনে করে ভারতবর্ষে ক্লাব প্রফিটেবল জায়গায় আসবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। এই পুরো জিনিসটাই এরকম যে যার ফুটবলের প্রতি প্যাশন আছে, সে যে একদম ছোট টিম করছে, কলকাতায় 5th ডিভিশন টিম করছে, আর যে আইএসএল সুপার লিগে টিম করছে, সবাই লসে আছে। লসের পরিমাণটা কম আর বেশি। তো সেইখানে দাঁড়িয়ে জামশেদপুর মনে করে যে জামশেদপুর খেলতে আগ্রহী, তাই যে কোনো শর্তেই খেলবে। ওদের কিছু যায় আসে না তুমি কিভাবে খেলাচ্ছ। নতুন বছরের শুরুতেই দাপুটে জয় লিগ শীর্ষে উঠে এলো ইস্টবেঙ্গল। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে ইন্ডিয়ান উমেন্স লিগে লিগ টপার নিতা এফসিকে 5-0 গোলে উড়িয়ে দিল লাল হলুদ শিবির। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় ইস্টবেঙ্গল। মাত্র 6 মিনিটেই দলকে এগিয়ে দেন সুলঞ্জনা রাউল। এই গোলের সঙ্গে সঙ্গেই লাল হলুদ জার্সিতে সর্বাধিক গোলদাতার রেকর্ডও নিজের নামে লেখেন তিনি। প্রথমার্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল ইস্টবেঙ্গলের হাতেই। 42 মিনিটে সৌমা গুগলতের নিখুঁত ফিনিশে ব্যবধান বেড়ে হয় 2-0। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি ইস্টবেঙ্গল। 50 মিনিটে রেস্টিন আঞ্জেরি ও 63 মিনিটে ফাজিলা ইকাবুত গোল করে নিতার রক্ষণ ভেঙে দেন। ম্যাচের শেষ মুহূর্তে নাওরেম প্রিয়াঙ্কা দেবীর গোল কার্যত কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। এই জয়ের ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো ইস্টবেঙ্গল। আত্মবিশ্বাসে ভর করে নতুন বছরে শুরু করলো লাল হলুদের মেয়েরা। আইডব্লিউএল ইস্টবেঙ্গলের 5 স্টার পারফরমেন্স, তাও আবার নিতা ফুটবল একাডেমির বিরুদ্ধে। স্বভাবতই খুশি ডাগআউটে থাকা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউজ। তিনি ফাজিলা সুলঞ্জনাদের থেকে যেটা চেয়েছিলেন সেটাই পেয়েছেন। তাই কল্যাণী স্টেডিয়ামে এদিন বড় ব্যবধানে জেতার পর ফুটবলারদের যাবতীয় কৃতিত্ব দিলেন লাল হলুদ কোচ। Amazing to be honest, but I'm also happy with the players, the way they executed, the way they played. Lepcha, Sarita, Abhina, Sweetie, not easy because like you know that 13 goals they have scored, and to stop Perry with a physical presence and to stop the jersey number 30 wasn't easy. We were tactically too good, and players deserve this. They really worked hard. And we took our chances early, and that's how we came. We were defending together, we were attacking together, and that's how the clean sheet as well, and that's how we are able to score. So happy for the players. Yeah, I'm really happy because this is the first goal also for me, and 2026 first score also. And after injury के बाद पहले गोल मारी, बहुत खुश लग रहा है। ফিফা ব্যাচের জন্য রিনিউয়াল না করতে পাঠানোয় আন্তর্জাতিক রেফারিং থেকে অভিমানে সরে দাঁড়ালেন বাংলা রেফারি প্রাঞ্জল ব্যানার্জি। কলকাতা লিগ ছাড়া আর কোনো ধরনের ফুটবলে তাকে বাসি মুখে কালো পোশাকে দেখা যাবে না, সে আইএসএল হোক কিংবা এএফসির খেলায়। কেন এমন ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন প্রাঞ্জল? শুধু কি অভিমান, না এর পিছনে অন্য কোনো কারণ আছে? সবটাই তার কাছে অন্ধকারের মতো লাগছে। এমনকি ক্রিস্টাল জনের মতো রেফারিরাও দুটো সুযোগ পায়, অথচ তাকে আর তেজেশ নাগভেঙ্করকে ফিফা ব্যাচের জন্য রিনিউয়াল থেকে বাদ দেওয়া হয়। তার জায়গায় নাম পাঠানো হয় পন্ডিচেরির থেকে আসিন ও আদিত্য পুরাকায়স্থকে। নাম পাঠিয়েছে ফেডারেশনের রেফারিং কমিটির চেয়ারম্যান কে শঙ্কর, বালু, সুব্রত সরকার, চৈতালি পালেরা। তার অপরাধটা কি? তিনি কি মেডিকেল ফিট ছিলেন না, নাকি অন্য কোনো কারণ? ফোনে প্রাঞ্জল বলছিলেন, জানি না কোন অজ্ঞাত কারণে ফিফা ব্যাচ থেকে আমি বাদ। কমিটিতে কি ডিসাইডেড হলো হঠাৎ করে যে আমার ফিফা ব্যাচটা নিয়ে এরকম হলো?
এই ব্যাপারটা আছে। তারপরে তোমার হঠাৎ করে আমার 31st দেখছি আমার ফিফা ব্যাচ রিনিউয়াল হয়নি, আমার জায়গায় অন্য লোক নমিনেটেড হয়ে গেছে। আচ্ছা। এবার দেখো ফিফাতে আমি এএফসিতে সব থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট পাই হুম এখন পর্যন্ত, লাস্ট ইয়ার অব্দি আমি পেয়েছিলাম। হুম তারপরে একটা রেফারি ফিফাতে যায় কেন, ইন্ডিয়াতে কেন নমিনেট করা, যাতে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারে যেখানে সেখানে, এবং তার থেকে ফার্দার গিয়ে আরো ওপর দিকে আরো টপ লেভেল ম্যাচেস করতে পারে ফিফাতে বা এফসিতে। হুম এমন তো না যে সে ফেভার ম্যাচটা পরে আইএসএল খেলাবে, না এটা না। তবে সবাইকারই টার্গেট থাকে যে সে আইএসএল খেলাবে ভালো করে, তখন থেকে ফিফা হবে, ফিফা থেকে সে উপরে যাবে, উপরে গিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচেস করবে বেশি করে। সেটা আমি করতাম প্রতি বছরই। হুম আমি যাই না, এবার দেশের যে সব থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট পায় তার ফিফা ব্যাচটা কেন কাটা হলো বা কি কাটা হলো জানি না। প্রথমত হচ্ছে গিয়ে আমি ফিটনেস টেস্টও যেটা দিয়েছিলাম সেখানে প্রথম ফিটনেস টেস্টে আই গট ইনজিয়ার্ড, তো আমার একটা সেকেন্ড চান্স পাওয়ার কথা ছিল। হুম অন্য রেফারিরা যদি না পেতো আমি কিছু বলতাম না, কিন্তু আমার সাথেই আরো দুজন যারা ছিল তারা রিটেস্ট দেয়, তারা হচ্ছে গিয়ে ক্রিস্টাল জন এবং তেজাস নাগভেঙ্কার। তার মধ্যে তেজাস নাগভেঙ্কারের ব্যাচও কেটেছে, কিন্তু ক্রিস্টাল জনটা আছে পাস করাতে। তো ক্রিস্টাল জন যদি দুটো সুযোগ পায় আমি পাবো না কেন, এটা হচ্ছে আমার কোশ্চেন হুম রেফারিজ কমিটির কাছে। তারপরে আমি ইনজুরি হওয়ার পরে আমি যখন ফিট হই, লাস্ট টেস্টটা নিয়েছিল সব ফিফা রেফারিদের হচ্ছে গিয়ে 10ই নভেম্বর। এখানে মহিলা রেফারিদের রিনিউয়ালের জন্য ওরা ডেকেছিল ফিফার জন্য। হুম তো সেখানেও নেওয়ার চান্স ছিল যদি ওরা চাইতো, কিন্তু আমি তার আগে যখন ফিট হয়ে গেছিলাম তখন আমি অনেকগুলো মেল পাঠিয়েছিলাম রেফারিজ ডিপার্টমেন্টে, ব্যাক টু ব্যাক, মানে 2-4 বার মেল করেছি, কিন্তু মেলের কোনো রিপ্লাই আসেনি ওখান থেকে যে আমি যে ফিটনেস টেস্ট তোমার নেওয়া হবে বা না, কিছু মানে ইয়েস নো কিছুই, মানে আমি পুরো ইন দ্য ডার্ক যে কি হচ্ছে না হচ্ছে। তারপর হচ্ছে 31st দেখলাম, তখন একটু স্মেল করতে পারছিলাম যে সামথিং ইজ গোয়িং রং। এখন 31st যখন টেস্ট বেরিয়েছে ইন্ডিয়াতে, তখন ইন্ডিয়ানসদের মধ্যে যে আমার নাম নেই। প্রাঞ্জলের দাবি তিনি কোনো সাথে পাছে থাকেন না, কোনো লবিও করেন না, তাহলে কেন তার উপরেই কোপ পড়ল? এমনিতেই বিদেশে ম্যাচ খেলাতে গেলে ফেডারেশনের কোনো দায়িত্ব থাকে না, ডাক্তার সার্টিফিকেট দিয়ে নিজেদের দায়িত্ব নিজেদের নিতে হয়। কোনো দুর্ঘটনায় মৃত্যু হলে তার দায়িত্ব নিজের। আন্তর্জাতিক ম্যাচ খেলাতে গিয়ে এতটাই ইনসিকিওর দেশের রেফারিরা। তবে আন্তর্জাতিক রেফারিং থেকে সরে দাঁড়ালেও কলকাতা লিগে ম্যাচ পরিচালনা করবেন তিনি। কেন? প্রাঞ্জল বলছিলেন আইএসএল এর থেকেও কলকাতা লিগের বেশ কিছু ম্যাচ ভালো হয়। আমার মনে হচ্ছে যে না, নেক্সট 5 ইয়ার্সে উপরে এখন ভিএআর এর কোনো গল্প নেই, তো নেক্সট 5 ইয়ার্স আমার আর 5 ইয়ার্সই আছে। নেক্সট 5 ইয়ার্স তো আমি মনে হচ্ছে না যে না নেক্সট 5 ইয়ার্স আমি কিছু করতে পারবো। আমি ইফ আই কাম ব্যাক অলসো নেক্সট ইয়ার অ্যাজ এ ফিফা রেফারি, তো আমি কিছু করতে পারবো বলে আমার মনে হচ্ছে না, কারণ কি আর নেক্সট 4 বছর থেকে যাবে আমার কাছে। আমি দেখো, আমি কলকাতা লিগের ম্যাচ করবো, আমি যেখান থেকে উঠেছি, আমি বেঙ্গল রিপ্রেজেন্ট করি, এখানে সব থেকে স্ট্রংগেস্ট লিগ হয়, মানে ইভেন কিছু কিছু ম্যাচ তো আইএসএল থেকে ভালো হয় কলকাতা লিগে প্রিমিয়ারে। তো আমার মনে হয় আমি এখানেই খেলাবো। তাছাড়া আমি এখন কোনো লিগও নেই, ইন্ডিয়াতে কোনো লিগ হচ্ছে না, সব কিছুই ক্লোজ। তো জানি না, মানে ফিউচার তো খুব একটা ভালো বলে আমার মনে হচ্ছে না ইন্ডিয়ান রেফারিদের জন্য। যারা আমার জায়গায় যারা হয়েছে আর কি ফিফা রেফারি, আমি চাইছি অনেক দূর যাক। তবে জিনিসটা খুব মানে তুমি যদি ইউনিভার্সিটি দেখতে যাও ব্যাপারটা দেখবে এভরিথিং ইজ ইন ডার্ক, এবং রেফারিংটা নিয়ে তো কেউ চট করে কখনো কিছু বলে না। আমি বলছি কেন, কারণ কি এভরিওয়ান শুড নো যে কি চলে এখানে বা কি হচ্ছে। ইভেন একটা এক্সাম্পল দিই, তুমি যখন এখানে রেফারিরা ফিটনেস টেস্ট দিতে যায় অল ইন্ডিয়ান, তাই নিজেদের পয়সায় যায় খরচা করে, তাই নিজের টাকায় যায় খরচা করে, এবং সেখানে আমাদের একটা সাইন করানো হয় একটা পেজের মধ্যে, সেই পেজে লেখা থাকে ডক্টর সার্টিফিকেট দিতে হয়, তার সাথে ওই ডিক্লারেশনটা আমার জমা দিতে হয়। ডিক্লারেশন লেখা থাকে যদি আমার ফিটনেস যদি কিছু হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয়, ইভেন তোমার যদি আমাদের কাউ যদি মৃত্যুও হয়, তার দায়িত্ব এআইএফএফ নেবে না। আচ্ছা। তো এইসব মানে ওয়াই দে আর ইন ফিয়ার, মানে আমার এই কোশ্চেনগুলো আছে, আমি করিনি কখনো, কিন্তু আমার এই কোশ্চেনগুলো আছে মনের মধ্যে যে ওয়াই দে আর ইন ফিয়ার। তোমরা কে কোশ্চেন করবে? মানে অফকোর্স এআইএফএফ এর ম্যাচ করতে গিয়ে আমার যদি কিছু হয় এআইএফএফ দায়িত্ব নেবে না,
এক্স্যাক্টলি তাই। লিগটা হ্যাঁ, এরকম দাঁড়াচ্ছে। বুঝতে পেরেছি। ওয়াই মানে কে নেবে তাহলে? আরে আমি বাড়ি বলছি থেকে ম্যাচ করতে যাচ্ছি, আমার বাড়ির ফ্যামিলি দায়িত্ব নেবে, তাই মেসি কাণ্ডের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করলো সিট। সপ্তাহখানেক আগেই যুবভারতী কাণ্ডে টিকিট বিক্রির বরাত পাওয়া সংস্থা ডিস্ট্রিক্ট বাই জোম্যাটোকে তলব করেছিল তদন্তকারী দল। সেখানে টাকা ফেরত দেওয়ার উপায় ও পদ্ধতি নিয়ে জানতে চাওয়া হয়। আর এবার টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়াও শুরু হয়ে গেল। জোম্যাটো কর্তাদেরও জিজ্ঞাসাবাদ শুরু করছে সিট। টিকিট বিক্রি করে 19 কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। টাকা ফেরতের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে পুলিশ। বছরের শুরুতেই দুঃসংবাদ ব্রাজিল ফুটবলে। হৃদরোগজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হলেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের প্রাক্তন কিংবদন্তি ডিফেন্ডার রবার্তো কার্লোস। জরুরি অস্ত্রোপচার করাতে হয়েছে বিশ্বকাপ জয়ী তারকাকে। হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পর কার্লোসের সম্পূর্ণ শরীরের এমআরআই স্ক্যান করা হয়। সেখানে হৃদযন্ত্রের জটিলতা ধরা পড়ে। এরপরই 52 বছর বয়সী প্রাক্তন লেফট ব্যাকে জরুরি অস্ত্রোপচার করা হয় এবং শরীরে একটি টিউব বসানো হয়। স্প্যানিশ সংবাদ মাধ্যম দিয়ারিও আসের প্রতিবেদন অনুযায়ী যেখানে সাধারণত 40 মিনিটে অস্ত্রোপচার শেষ হওয়ার কথা, সেখানে জটিলতার কারণে প্রায় 3 ঘন্টা সময় লাগে। অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল রয়েছেন রবার্তো কার্লোস। তবে সতর্কতামূলকভাবে আগামী 48 ঘন্টা তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। ঘনিষ্ঠদের মাধ্যমে বার্তা দিয়ে কার্লোস জানিয়েছেন, আমি এখন ভালো আছি। কিংবদন্তির দ্রুত আরোগ্য কামনা করছে গোটা ফুটবল মহল। পর্তুগালের এক অভিজাত উপকূলীয় এলাকায় 3,150 কোটি টাকার এক বিশাল মেগা ম্যানশন। লিসবন থেকে 30 মাইল দূরে সমুদ্র ঘেঁষা এই বিশাল প্রাসাদে সব কাজ শেষ। খেলোয়াড়ি জীবন শেষ হলে সোজা সেখানেই উঠবেন তিনি, জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 8 বেডরুমের বিশাল প্রপার্টি ইতিমধ্যে দেশের অন্যতম দামি ও আকারে প্রকারে চোখ ধাঁধানো বাসভবনের তকমা পেল। আফ্রিকা কাপ অফ নেশনসে অত্যন্ত খারাপ খেলার পুরস্কার পেল গ্যাবন। একটি ম্যাচও না জিতে পয়েন্ট তালিকায় সকলের নিচে থেকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছে গ্যাবনকে। তার শাস্তিস্বরূপ ভবিষ্যতে অনির্দিষ্টকালের জন্য জাতীয় দলের খেলা বন্ধ করে দিল দেশের সরকার। দলের কোচ থেরি মোমোমা, অধিনায়ক পিয়ের এমরিক অবম্যাংক ও ডিফেন্ডার একুয়েলে মাঙ্গাকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ খেতাব জয়ের দৌড়ে ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার তারা সান্দারল্যান্ডের বিরুদ্ধে গোল শূন্য ড্র করল। ম্যাচটা জিতলে তারা লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র 2 পয়েন্ট পেছনে থাকতে পারত। নতুন বছরের প্রথম দিনই কড়া সিদ্ধান্তটা নিয়ে ফেলল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব ছেটে ফেলল কোচ এনজো মারেস্কাকে। বৃহস্পতিবার এক বিবৃতিতে চেলসি এই কথা জানিয়ে দিয়েছে। মারেস্কার প্রশিক্ষণে ইউএফা কনফারেন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপে চেলসির সাফল্যের কথা তুলে ধরে ক্লাব জানিয়েছে, ভবিষ্যতের কথা ভেবে এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্যে চেলসি এবং মারেস্কা উভয় পক্ষই মনে করছে পরিবর্তন দরকার। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর। ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। বড়সড় আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। তিনি ভারতীয় দলে কবে ফিরতে পারবেন তা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। এমন পরিস্থিতিতেই শ্রেয়াস আইয়ারকে নিয়ে বড় আপডেট। বিসিসিআই এর সেন্টার অফ এক্সেলেন্সে ম্যাচ সিমিউলেশনে নামবেন শ্রেয়াস। সেখানেই পাস করতে পারলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে আসতে পারেন শ্রেয়াস আইয়ার। আগামী 3 ও 5 তারিখ হবে সেই পরীক্ষা। শুভমান গিলের টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে আবার মুখ খুললেন যোগরাজ সিং। কপিল দেবের উপমা টেনে শুভমানকে দলে রাখার দাবিতে সুর চড়ালেন প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং এর বাবা যোগরাজ। কয়েক মাস আগেই টি-20 দলের সহ অধিনায়ক হয়েছিলেন শুভমান, কিন্তু তাকেই আরও একটু সুযোগ না দিয়ে কেন বাদ দেওয়া হলো সেটা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। একই সঙ্গে কপিল দেবের উপমাও দিচ্ছেন যোগরাজ সিং। এক সময় কপিলও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় বিশেন সিং বেদি তার পাশে দাঁড়িয়েছিলেন। তবে শুভমানের সঙ্গে কেন এমনটা হচ্ছে না সেই নিয়েই প্রশ্ন তুলছেন যোগরাজ। ভারতে নেই গৌতম গম্ভীর, অন্য এক দেশে রয়েছেন তিনি। সেখানেই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধান কোচ। 11 জানুয়ারি থেকে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে ভারত। তার আগে বিদেশে ছুটি কাটাচ্ছেন গম্ভীর। পরিবারের সঙ্গে এখন লন্ডনে রয়েছে গম্ভীর। ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দিয়েছেন তিনি। সেখানেই দেখা যাচ্ছে স্ত্রী ও 2 কন্যাকে নিয়ে বর্ষবরণের উল্লাস করছেন তিনি। রবিবার থেকে সিডনিতে শুরু হতে চলেছে অ্যাশেজ সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট।
অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার 39 বছর বয়সী ব্যাটসম্যান উসমান খোয়াজা। সাংবাদিক বৈঠকে খোয়াজা বলেছেন, আমি একজন মুসলিম, 5 বছর বয়স থেকে সিডনিতে আমার বড় হওয়া। আমাকে বলা হতো মুসলিম হয়ে আমি অস্ট্রেলিয়ার জার্সি কোনোদিনও পরতে পারবো না। তাই আজ পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের যারা অস্ট্রেলিয়ান নয় তাদের উদ্দেশ্যে বলি, আমি যদি পারি তোমরাও পারবে। কোচের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক বৈঠকে বলেছিলেন দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন তিনি, কিন্তু মাত্র 8 মাসেই মোহভঙ্গ হয়েছিল জেসন গিলেস্পির। 2024 সালের এপ্রিল মাসে পাকিস্তানের টেস্ট দলের কোচ হয়েছিলেন গিলেস্পি, কিন্তু 8 মাসের মধ্যেই কোচের পদ থেকে ইস্তফা দেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিল যাতে তিনি অপমানিত হয়েছিলেন, তাই আর কোচের দায়িত্বে থাকতে চাননি। সহকারী কোচের পদ থেকে টিম নিয়েলসনকে সরিয়ে দেওয়ার সময়ও পাক বোর্ড তার সঙ্গে কথা বলেনি বলে জানিয়েছে গিলেস্পি। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। লাগোসে ব্রিটিশ হেভিওয়েট বক্সার অ্যান্থনি জোশুয়ার গাড়ি দুর্ঘটনা কাণ্ডে স্থানীয় পুলিশ গাড়ির ড্রাইভারকে গ্রেফতার করল। গাড়িতে জোশুয়ার আরও 2 বক্সার বন্ধু ছিলেন, তারা সঙ্গে সঙ্গে মারা গিয়েছেন। গাড়িটি একটা ট্রাকের সাথে সরাসরি ধাক্কা মারে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।